নমস্কার, সকলকে আরো এক নতুন প্রতিবেদনে স্বাগত জানাই। এই রাজ্যটা দিনের পর দিন কি বহিরাগতদের আন্ডারে চলে যাচ্ছে? এই রাজ্যটা কি দিনের পর দিন গুটকাদের হাতে চলে যাচ্ছে? আগামী দিনে পশ্চিমবঙ্গ কি বিহার বা উত্তরপ্রদেশ হতে চলেছে? যেভাবে দিনের পর দিন একের পর এক বহিরাগত গুটকাদের দ্বারা বাংলা অত্যাচারিত হচ্ছে, বাংলায় যে নোংরা নিন্দনীয় ঘটনা চলছে, এর দায় কার? এর দায় কি সরকারকে নিতে হবে না? এর দায় কি প্রশাসন পুলিশকে নিতে হবে না? এর দায় কি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বা বিজেপির যে কোনো পৌর প্রতিনিধি হোক তাদেরকে নিতে হবে না? আজকে এক ভয়ানক ঘটনা দেখলাম আমরা। আজকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে এক বাচ্চা মেয়ে, যার ১৯ বছর মাত্র বয়স, তাকে রক্তাক্ত করে গুলি করে হত্যা করা হলো তারই ঘরের মধ্যে। কে হত্যা করলো? যে হত্যা করলো তার নাম হচ্ছে দেবরাজ সিং। এবার এই সিং টাইটেলটা দেখে আপনারা কিন্তু কেউ পাঞ্জাবি ভাববেন না। এই সিং টাইটেলটা কিন্তু একটা বিহারি এবং একটা উত্তরপ্রদেশের মানুষেরও হতে পারে, এবং এই সিং টাইটেলটা যার, তার আসল বাড়ি হচ্ছে বিহারে। এই দেবরাজ আদতে একজন গুটকা, যে মাত্র পশ্চিমবঙ্গে 7 থেকে 8 বছর বসবাস করছিল। কোন এক বিহারের জায়গা থেকে তিনি পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন এই অরাজকতার সৃষ্টি করবেন বলে। তার বাবা একজন বিএসএফ অফিসার। সেই বিএসএফ অফিসারের যে এইরকম কুলাঙ্গার ছেলে, সেটা আজকে গোটা পশ্চিমবঙ্গ দেখছে। সাথে সাথে বিহারে তাদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানেও হয়তো সবাই দেখতে পাচ্ছে। আর এই গুটকা দেবরাজ সিং, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই দেবরাজ সিং যাকে খুন করেছে তার নাম হচ্ছে ঈশিতা মল্লিক। এই ঈশিতা মল্লিকের সঙ্গে শোনা যাচ্ছে দেবরাজ সিং এর ঘনিষ্ঠতা ছিল, প্রায় 2 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কর জেরেই হয়তো এই হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই ভারতবর্ষে সম্পর্কের টানাপোড়েন একাধিক সময় একাধিক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু তার জন্য হত্যা করে দেবো এইরকম মানসিকতা একমাত্র শুধু বহিরাগত গুটকাদের মধ্যেই বেশি জন্মাচ্ছে, সেটা কিন্তু দিনের পর দিন লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে একটা ক্রাইম করব, এই ধরনের মানসিকতা গোটা বিশ্বকে আজ নাড়িয়ে দিচ্ছে। আজকে যেখানেই যাচ্ছে বহিরাগত গুটকারা, তাদেরকে সেখান থেকে শুধুমাত্র এই কারণের জন্যই তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের দিকেই তাকিয়ে আপনারা দেখুন, আরজি কর, যে আরজি করের ঘটনা নিয়ে ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হলো, গোটা পশ্চিমবঙ্গ নিন্দার মধ্যে ডুবে রইল। সেই আরজি করের ঘটনার পেছনেও কিন্তু একজন বহিরাগত গুটকা, যার নাম হচ্ছে সঞ্জয় রায়। আজকে কসবা ল কলেজে চলে আসুন। কসবা ল কলেজে যে নিন্দনীয় ঘটনা ঘটলো, এক তরুণীর সঙ্গে জোর জবরদস্তি করে কলেজ ছাত্রীর সঙ্গে যে নোংরামির ঘটনা ঘটালো, তার নাম হচ্ছে মনোজিৎ মিশ্রাও। আসলে বাংলায় আমরা সকলে মিশ্র বললেও এই টাইটেলটা হচ্ছে মিশ্রা। এটাও কিন্তু একটা উত্তরপ্রদেশের টাইটেল। যে ঘটনাটা মনোজিৎ মিশ্র, আমরা সবাই মিশ্র বলছি, আদতে মনোজিৎ মিশ্রা, যার বংশ জড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ থেকে, তাদের রক্তে এই ধরনের মানসিকতা কিন্তু দিনের পর দিন আজকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। মনোজিৎ মিশ্রই শুধু নয়, এছাড়াও আমরা কিছুদিন আগে দেখলাম যে কলকাতায় শিয়ালদাতে আমাদের বাঙালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক ছাত্র ছিল, সেই ছাত্রদেরকে বেধড়ক প্রহার করলো, বেধড়ক ভাবে মারা হলো কলকাতার একটি নামী জায়গাতে। তাদের কি দোষ ছিল? তারা সেখানে বাংলায় কথা বলছিল, তারা হিন্দিতে কথা বলছিল না। তারা শুধু বাংলায় একটি মোবাইলের দোকানে মোবাইলের কভার কিনতে গিয়ে বাংলায় কথোপকথন বলেছে বলে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে তাদেরকে চাকু ছুরি দেখিয়ে তাদেরকে বেধড়ক ভাবে মারা হলো। পরবর্তীকালে ঠিক তার 2 দিন পরেই আমরা আরো একটি ভয়ানক ঘটনা দেখলাম, যে কলকাতার এক কাউন্সিলর, সেই কলকাতার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যার নাম শচীন সিং, সেই শচীন সিং এক বাঙালিকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাকে চড় মারার। এই ঘটনা দিনের পর দিন আজকে টিভি খুললে বা মোবাইল খুললে দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই ঘটনা বেশি দিনের নয়, এই ঘটনা মাত্র 6 থেকে 7 বছরের মধ্যে বিপুল হারে গতি পেয়েছে এই পশ্চিমবঙ্গে। কেন হচ্ছে এই জিনিসগুলো? কিসের জন্য হচ্ছে? প্রশাসন কি ঘুমোচ্ছে? পুলিশ প্রশাসন স্থানীয়ভাবে কেন খোঁজ খবর নিচ্ছে না? এই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এই যে বাচ্চা মেয়েটি মারা গেছে, যার 19 বছর বয়স, তাকে বাইরে কোথাও মারা হয়নি, তার বাড়ির মধ্যে ঘরের বেডরুমের মধ্যে ঢুকে মারা হয়েছে। যেখানে বেডরুমে আজকে একটি পরিবার সুরক্ষিত নয়, তাহলে মানুষ তো প্রশ্ন করবেই যে পুলিশ কি করছে? আজকে একটা বন্দুক যে অত্যন্ত সহজে জোগাড় করে নিচ্ছে এই সমস্ত গুটকা বহিরাগতরা, তারা নিশ্চিত যে ধানবাদ বিহারের বর্ডার পেরিয়ে এই বন্দুক এখানে আমদানি করছে, অথবা ওই স্থানীয় যেখানে এই দেবরাজ সিং এর বাড়ি, সেই স্থানীয় কাঁচরাপাড়া থেকে জোগাড় করছে। আজকে পুলিশ প্রশাসনের কাছে, সেখানকার এসপির কাছে এতটুকু খবর নেই যে কোথায় কোথায় এই ধরনের আগ্নেয়াস্ত্র থাকতে পারে। নিশ্চয়ই রয়েছে। পুলিশের কাছে যদি পুলিশ মনে করে একটা জুতো পাড়ার মন্দির বা মসজিদ থেকে চুরি হতে পারে না, কিন্তু পুলিশের এই গাফিলতির জন্য যে হচ্ছে, হবে, দেখবো, সেই গাফিলতির জন্য আজকে পশ্চিমবঙ্গ পুরো আস্তে আস্তে উত্তরপ্রদেশ এবং বিহারে পরিণত হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ থেকে 6 মাস আগে গোটা পশ্চিমবঙ্গের পুলিশকে নির্দেশ দিলেন যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশ নড়ে চড়ে বসলো, বেশ কিছু বেআইনি অস্ত্র তারা উদ্ধার করলো, তারা নষ্ট করলো, তারা বাজেয়াপ্ত করলো, কিন্তু আবার সেই একই কাহিনী, আবার সেই একইভাবে একেবারে খোলামেলা ভাবে নিয়ে একটি পরিবারের বাড়িতে ঢুকে, সেখানে বেডরুমে ঢুকে একবারে প্রকাশ্যে নৃশংসভাবে গুলি চালিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই কৃষ্ণনগরের ঘটনায় মেয়েটির মা সে কি বলেছে আপনাদের একবার শোনাই, শুনুন। আজকে দুটো দুয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। 2:02 বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন কটা বাজে, 2:10 ছুটি হয়েছে, 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, গেট দিয়ে ঢুকছি। ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে, তখন দেখি ওর কাছ থেকে একটা ছেলে বেরোয়। দিয়ে আমি বলছি, কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল? তোমাকে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্ধু নিয়ে ফায়ার করতে আছে, বন্ধু ছিল না। ঠিক আছে, আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি, করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই? দিয়ে তারপর ওই পাশ দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে গিয়ে দেখেছি আমার মেয়েটা মানে কটা গুলি করেছে বলে মনে করছে? দুটো তো পড়ে আছে। দরজা বাইরে থেকে দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? না, ভিতর থেকে তালা দেওয়া ছিল না, খোলাই ছিল। খোলাই ছিল। আমি যেমন আনতে যাই এমনি টানা ছিল, এখানেও টানা ছিল, নিচেও টানা ছিল। গেটটা টানা ছিল। টানা ছিল না। যে ছেলেটা দেখলেন চেনেন কি ওনাকে? না, আমি তো চিনি না মনে হচ্ছে। কোথাও বাইরে কিছুই জানেন না? কি কোথাও বাইরে আমি কিছু আমি জানি না। কি মনে হয় কি কারণে আপনার মেয়েকে গুলি করলেন? সে আমি কি করে বলবো? কারণটা যদি জানতে পারতাম আগে থেকে তো অনেক কিছু করা যেত। তদন্ত হোক, খুনিকে আসামিকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার যেন ফাঁসি হোক, সেটাই চাই। আগে যেমন একটা মায়ের আমার কোল খালি করলো, তার মারও যেন কোল খালি হয়। ভারতবর্ষের কোনো মায়ের কাছে এই দিনটা কিন্তু অত্যন্ত সহজের নয়, অত্যন্ত কঠিন দিন। তার মা দাবি করছে যেন তার যেভাবে কোল খালি হয়েছে এই দেবরাজ সিং এর মায়েরও যেন কোল খালি হয়, এবং এটা আমরাও দাবি করছি। পুলিশ ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করেছে, যতদূর শোনা যাচ্ছে তিনি পলাতক ছিলেন, তিনি সম্ভবত বিহারে পালিয়ে গিয়েছিলেন। তার মা এবং বোন, অর্থাৎ দেবরাজ সিং এর মা এবং বোন বর্তমানে বিহারে বসবাস করছে। আর এই দেবরাজ সিং একা একটি জায়গায় ভাড়া থাকছিল, সেই জায়গার স্থানীয় মানুষও কিছু বলেছে, সেটা আমি শোনাবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে এই দেবরাজ সিংকে আমরা বহিরাগত গুটকা বলছি, সাথে সাথে কিন্তু যে পরিবারটার মেয়েটি মারা গিয়েছে, অর্থাৎ এই যে ঈশিতা মল্লিক, সেও কিন্তু আদতে উত্তরপ্রদেশের বংশগত বাসিন্দা। তাদের পরিবারও কিন্তু উত্তরপ্রদেশের। বিভিন্ন টিভি মিডিয়ায় দেখানো হচ্ছে যে বাঙালি মেয়েকে করা হয়েছে, তিনি কিন্তু বাঙালি নন। তাদের পরিবার একসময় উত্তরপ্রদেশে বসবাস করতো, কিন্তু আমরা এই প্রতিবেদনে তাদের বাঙালি হিসাবেই দেখবো, এবং যে মিডিয়া তাদেরকে বাঙালি বলছে সেটা নিয়েও আমাদের কোনো রকম অভিযোগ নেই। আমরাও তাকে বাঙালি হিসাবেই দেখবো, কারণ তার মা যেভাবে বক্তব্যটা রাখলো এ থেকে পরিষ্কার যে তারা বংশ পরম্পরায় এই বাংলায় রয়েছে। আজকে এই দেবরাজ সিংদের মতো মানুষ পশ্চিমবঙ্গকে শুধু নোংরা করার জন্য এই পশ্চিমবঙ্গে উঠে এসেছে, কিন্তু এই ঈশিতার মতো যে পরিবার রয়েছে তারা পশ্চিমবঙ্গকে নোংরা করার জন্য নয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নিজেদের বানিয়ে নিয়ে এই পশ্চিমবঙ্গের উন্নয়নে সাথ দেওয়ার জন্যই তারা এসেছে। তাদের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন, এখান থেকে বুঝতে পারবেন না যে তারা বাঙালি নয়, কারণ তারা দীর্ঘদিন ধরে আজকে পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাই তারা বাঙালি হয়ে গিয়েছে, এবং তারা বাঙালি বলতে এটা আমাদের কোনো অসুবিধা নেই। তাদের টাইটেল হতে পারে অন্য রকমের। এবারে এই দেবরাজ সিং এর বহিরাগত গুটকা, সেই বহিরাগত গুটকা দেবরাজ সিং এর সেখানকার প্রতিবেশী যেখানে তিনি ভাড়া থাকতেন, তারা কি বলছেন একবার শুনে নিন। এক তো হচ্ছে এখানকার লোকাল লোক নয়, এরা ভাড়া থাকতেন এখানে। এবার সেটা আমরাও এইমাত্র শুনলাম, একটা বাচ্চা ছেলে, আমি এখন এই অফিস থেকে বাড়ি ফেরার পথেই শুনছি এরকম একটা ঘটনা ঘটেছে। সত্যি ঘটনাটা মানে এটা আমরা কেউ ভাবতে পারি না যে এরকম একটা ঘটনা কেউ ঘটাতে পারে, মানে কতটা নৃশংস ঘটনা। কি শুনলেন আপনি দিদি ভাই, কি শুনলেন? শুনলাম যে ওর এরকম কোনো কৃষ্ণনগরের কোনো একটা মেয়েকে গুলি করে। কবে এখানে কতদিন হয়েছে এখানে থাকতে? সেটাও আমি ঠিক নোটিস করিনি, তবে দেখতাম যে ওর মা আর বোন বেসিক্যালি এখানে আমাদের হোস্টেলের ভেতর সাইডটা হাঁটা চলা করতেন আর কি, হাঁটতে যেতেন, সেই সূত্রেই দেখা। কতদিন আগে এখানে এসেছিল, কি সূত্রে ছিল জানা আছে? না, ওইখানে তো ভাড়া থাকেন এই বাড়িতে, এবার এখানে অনেকে, সেটাও আমি ঠিক আমার এক্সাক্টলি জানি এলাকায় কারোর সাথে মানে না, সেভাবে মেশেও নয় দাদা, কারোর সাথে মেশা বা পরিচয় সেরকম কোথা থেকে এসেছিল কিংবা কোথা থেকে ভাড়া? সেটাও জানি। দেখে বাংলার নয় অবশ্যই, দেখে ওনাদের কথাবার্তা শুনে যা মনে হয় অবশ্যই বাংলা। এমনি কেমন ছেলেটি কেমন ছিল, কথা বলে কি মনে হতো?
দেখুন ওর সঙ্গে আমাদের কোনোদিন কারোর কথা হয়নি, এমনি রাস্তায় যেতে আসতে যেটুকু দেখা। সেখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে তারা এই জায়গায় বেশি দিন আসেনি, তারা বাইরে থেকে এসেছেন এবং তারা হিন্দিতেও কথাবার্তা বলতেন, অর্থাৎ তারা পুরোপুরি গুটকা পরিবার, যে গুটকা পরিবারগুলো এই 7 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের পুরো মানচিত্র পাল্টানোর জন্য প্রবেশ করছে। আর আমাদের মুখ্য অভিযোগ হচ্ছে এই সমস্ত পরিবার বা এই সমস্ত গুটকাদের বিরুদ্ধে। আজকে পশ্চিমবঙ্গে হিসাব করা হোক, পুলিশ প্রশাসন থেকে হিসাব নেওয়া হোক যে গত 10 বছরে এই পশ্চিমবঙ্গে যে সমস্ত গুটকারা ঢুকেছে, বিশেষ করে বিজেপিকে ভোটের দায়িত্ব নিয়ে জেতানোর জন্য। কারণ বিভিন্ন জায়গায় বিজেপিরা এই চক্রান্ত করেছে যে যেখানে বিজেপির ভোট সংখ্যা বেশি সেই রাজ্য থেকে তারা এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তাদের নাম ঢুকিয়েছে এবং নাম ঢুকিয়ে তাদের এখানে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে, যাতে তারা আগামী ভোটে পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব বহিরাগতদের হাতে তুলে দিতে পারে। আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় কাউন্সিলর রয়েছে তারাও কম অংশে জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় গুটকা কাউন্সিলর তারাও তাদের দেশের বাড়ি থেকে একাধিক দেশওয়ালি ভাইদের নিয়ে এসে বিভিন্ন সরকারি জমি দখল করিয়ে সেখানে বসিয়েছে। কেউ 2 লক্ষ টাকা, কেউ 3 লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গা বিক্রি করে তাদেরকে সরকারি জায়গায় বাসতে দিয়েছে, বিভিন্ন ফুটপাতে ব্যবসা করতে দিয়েছে। আর যার ফলে পশ্চিমবঙ্গের যে আসল আইডেন্টিটি সেটা পুরো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পুরো শেষ হয়ে যাচ্ছে। আর এর জন্য বিজেপির ভোট চুরির যে ইচ্ছা সেটা যতটা দায়িত্ব, তার থেকে কয়েক গুণ বেশি দায়িত্ব বর্তায় সেখানকার স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। স্থানীয় কাউন্সিলররা কেউ 10,000 টাকা, 20,000 টাকার বিনিময়ে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যাতে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেন, এবং তারা ভোটার লিস্টে নাম তুলে দিনের বেলায় সারাদিন তৃণমূল কংগ্রেসের গুণগান করছে, কিন্তু ভোটের সময় তারা কিন্তু সেই তাদের দেশওয়ালি ভাই বিজেপি গুটকাধারীদেরই ভোটটা দিয়ে আসে। এবং এটাই বিজেপির আসল চক্রান্ত এবং আসল তাদের ইচ্ছা যে সারাদিন তোমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে থাকো, কিন্তু ভোটটা দিনের শেষে বিজেপিকে দিয়ে এই রাজ্য দখল করতে সাহায্য করো। আজকে শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং করে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তিনি রিপাবলিক বাংলার টিভির চ্যানেলে বসে বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে যত ক্রিমিনাল জন্মাচ্ছে ম্যাক্সিমামটাই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের। কিন্তু আজকে এই নওশাদ সিদ্দিকী হয়তো তিনি বিজেপির সঙ্গে সেটিং করে এই কথাটা বলছেন, কিন্তু বাস্তবে যদি আপনারা তাকান তাহলে পশ্চিমবঙ্গে যত ক্রিমিনাল ধরা পড়ছে তার 90% কিন্তু এই গুটকা বহিরাগত, নয় উত্তরপ্রদেশ নয় বিহারের বাসিন্দা। এই গুটকাদের ঢোকাচ্ছে কারা, এই গুটকারা কিভাবে পশ্চিমবঙ্গে এত বাড়ন্ত পাচ্ছে, এই সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের উপরে বর্তায়। আর তারা কিভাবে এত খোলামেলা অস্ত্র পাচ্ছে সেটাও কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে বর্তায়। আজকে এই ভিডিও আমি এই কারণেই করছি যে আমাদের সকলের ঘরে কন্যা রয়েছে, আপনার আমার সকলের বাড়িতেই কন্যা রয়েছে। আর বহিরাগতদের হাতে কন্যারা আজকে কিন্তু পরিষ্কার অর্থে অসুরক্ষিত। যারা দিনের বেলায় তৃণমূল এবং রাতের বেলায় বিজেপি, তাদের কাছ থেকে সুরক্ষিত থাকতে গেলে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর যদি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্থানীয় বাঙালিদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে যে আপনাদের এলাকায় নতুন বহিরাগত হঠাৎ করে কোথায় বাড়ি করছে, হঠাৎ করে কোথায় ঘর ভাড়া নিচ্ছে, সেগুলো আপনারা যাচাই করুন। তাদের সমস্ত ডিটেলস নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। তারা কোনো উত্তরপ্রদেশ বা বিহার থেকে ভয়ানক কাণ্ড ঘটিয়ে পশ্চিমবঙ্গে কোনো তৃণমূল কাউন্সিলর বা বিজেপির বিধায়কের হাত ধরে ঢুকে পড়ছে না তো। এই সমস্ত জিনিস আপনাদের নজর দিতে হবে। আজকে কৃষ্ণনগরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু গত 1 বছর 2 বছর ধরে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন সময় আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখালাম যে সমস্ত কারুকার্যগুলো পশ্চিমবঙ্গে আজকে নেগেটিভ ভাবে হচ্ছে সেটা একমাত্র বহিরাগত গুটকাদের দ্বারা হচ্ছে। আর এটা কিন্তু স্থানীয় বিজেপি নেতা এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদত ছাড়া কেউ অন্য রাজ্য থেকে এসে এই রাজ্যে এই ধরনের দাপাদাপি করতে পারে না। সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে, স্থানীয় পুলিশকে আগ্রাসনের সাথে এই ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গের বাঙালিরাই কিন্তু এই দায়িত্ব নিজের হাতে তুলে নিলে তখন পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার থাকবে না। সকলে ভালো থাকবেন, ভিডিও শেয়ার করুন, সতর্ক থাকুন। কোনো অবাঙালি যারা এই পশ্চিমবঙ্গে আজকে দিনের পর দিন বসবাস করছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু যারা গত 7 বছর 8 বছরের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে নষ্ট করার জন্য ঢুকছে, তাদের জন্য যদি আগামী দিনে রাস্তাতেও নামতে হয় আমরা এবং আমাদের সমর্থকরা নামবেই অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।